হ্যালো এভরিবডি, আশা করি ভালো আছেন সকলে। বিগত ভিডিওতে আমি বাছুরের নাভি ফোলা সম্বন্ধে একটি ভিডিও দিয়েছিলাম। ঠিক একই রকমই বাছুরের হাঁটু ফোলা সম্বন্ধে আজকের ভিডিওটি দিতে যাচ্ছি। বাছুরের হাঁটু ফোলা এটি একটি রোগ, কিন্তু এটা জন্মগত রোগ না, অর্থাৎ জন্মের থেকে এই হাঁটু ফোলা নিয়ে কিন্তু বাছুর জন্মগ্রহণ করে না, কিন্তু জন্মের পরপরই কিন্তু এই হাঁটু ফোলার উদ্ভব হয়। অর্থাৎ বাছুর যে একটা জন্মগ্রহণ করলো, এই বাছুরটি কিন্তু তখন দাঁড়াতে পারে না। কিছু সময় পর বাছুর দাঁড়ানোর চেষ্টা করে। এই দাঁড়ানোর সময় এই পিচ্ছিল জায়গায়, অর্থাৎ কংক্রিটের উপর পিচ্ছিল জায়গায় বাছুর দাঁড়ানোর সময় বারবার পড়ে যেতে থাকে। এই কারণে এই হাঁটুতে আঘাত পেতে পারে এবং হাঁটু ফুলে যেতে পারে। এই কারণে আমরা কি করব, যে বাছুরকে অবশ্যই মাটিতে নামায় নিয়ে যাব, অথবা খড়ের উপর রাখবো, অথবা চটের বস্তা বিছিয়ে দেব, যাতে বাছুর দাঁড়ানোর সময় আর পড়ে না যায়। আর কি হয়, যে বাছুরটা দাঁড়াতে শিখলো, দু একদিন গেল, তারপর বাছুর কিন্তু দৌড়াদৌড়ি করে। বাছুরের স্বভাবই হচ্ছে বাছুর দৌড়াদৌড়ি করা। এক দৌড় দিয়ে এক জায়গায় যাবে, আবার চলে আসবে। কিন্তু আমাদের বেশিরভাগ শেডই হচ্ছে পাকা। এই শেডের উপর দৌড়াতে লাগলে দেখা যাচ্ছে হঠাৎ করে একখানে পড়ে যায় এবং অনেক জোরে পড়ে যায়। পড়ে গেলে তার হাঁটুতে আঘাত পায়। এবার হাঁটুতে আঘাত পেলে কিন্তু হাঁটুটা ফুলে যায়। আর এছাড়া আরও কিছু কিছু কারণে হাঁটু ফুলতে পারে, যেমন গরুতে যদি পাড়া দেয়। তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে যদি গরুর অ্যানাপ্লাজমা বা থাইলিডা থাকে, সেসব ক্ষেত্রেও কিন্তু এই হাঁটু ফুলতে পারে। আর আরেকটি কারণে ফুলতে পারে, যে নাভি ফোলার ক্ষেত্রে আমি বলেছি যে নাভিতে যখন ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা জীবাণুগুলো রক্তের মাধ্যমে হাঁটুতে চলে যেতে পারে। এই হাঁটুতে যখন চলে যায়, তখন কিন্তু এই হাঁটুটা ফুলে যায়। কোনো আঘাত দরকার নাই, কিন্তু নাভি ফুলে গেছে, নাভিতে ঘা হয়েছে বা পুজ হয়েছে, সেক্ষেত্রে বাছুরের হাঁটুতে ফুলে যেতে পারে। এখানে বলা হয় জয়েন্ট ইল, এবং আমরা পড়েছি যে ইংরেজিতে বলা হয় যে জয়েন্ট ইল ফলোস টু ন্যাভাল ইল, অর্থাৎ ন্যাভাল ইল যদি হয়, সেক্ষেত্রে আমাদের জয়েন্ট ইল হতে পারে। তো এই সব কারণে হতে পারে। আর এটা যাতে না হয়, সেজন্য আমাদের কি করতে হবে, আমি প্রথমেই বললাম যে বাছুরকে মাটিতে রাখতে হবে কিছু সময়। মাটিতে পড়ে গেলেও কিন্তু বাছুর বেশি লাগে না। আর কি করতে হবে, যে বাছুর যখন দৌড়াদৌড়ি করবে, তখন যেন সে পাকা শেডের উপর না দৌড়ায়, তাকে বাইরে মাটিতে রাখতে হবে, যাতে দৌড়াতে পারে। অথবা আজকাল বিভিন্ন খামারে যেটা করে, যে বাছুরকে দৌড়াতেই দেয় না, বাছুরকে একটা গাভীর সামনে একটা খাঁচা তৈরি করে, সেই খাঁচাতে মাটি থেকে উপরে রাখে, খড় টড় দিয়ে রাখে, এবং বাছুর ওখানেই থাকে। তাহলে কিন্তু বাছুরের কিন্তু এই হাঁটু ফোলাটা রোগ থেকে রক্ষা পায়। আর আগেই বলেছি যে অ্যানাপ্লাজমা বা থাইলেরিয়া এই রোগ যদি মায়ের থাকে, এক্ষেত্রে কিছু করার নাই। তাহলে গর্ভবতী অবস্থায় বাছুরের গাভীর এই অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া চিকিৎসা করে তাকে রোগমুক্ত রাখতে হবে, তাহলে বাছুরের হাঁটু ফুলবে না। তো বাছুরের হাঁটু ফোলা স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আমরা যদি এর প্রতিকারটা বা চিকিৎসাটা সাথে সাথে না নেই, অর্থাৎ সাথে সাথে যদি এই ব্যবস্থা না নেই, তাহলে কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। আমরা সাথে সাথে যদি নেই, তাহলে এটাকে অ্যান্টিবায়োটিক দিলে এটা কিন্তু 2, 3, 4, 5 দিনের মধ্যে এটা ভালো হয়ে যায়। আর যদি আমরা মনে করি যে দেখি কি হয়, দেখতে দেখতে যদি হাঁটুটা আরও বেশি ফুলে যায়, তাহলে কিন্তু এই হাঁটুর মধ্যে পুজ হতে পারে। আমরা মোটা নিডিল মেরে যদি আমরা দেখি যে হাঁটুর মধ্যে পুজ হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের খুব সমস্যা। সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিকটা 5 থেকে 7 দিন 10 দিন দেওয়া লাগতে পারে। এবং হাঁটুর কিন্তু এই ফোলাটা বিভিন্ন জায়গায় হতে পারে, অর্থাৎ হাঁটুর মধ্যে তো মাংস নাই, হাঁটুর একটা ক্যাভিটি, এটাকে বলে সাইনোভিয়াল ক্যাভিটি। এই ক্যাভিটির মধ্যে পুজ হইলে এই হাঁটুর বিভিন্ন দিকে ফুলে ওঠে, একদিকে চাপ দিলে আরেক দিকে ফুলে ওঠে। আমরা নিডিল দিয়ে যখন দেখব যে পুজ হয়ে গেছে, তখন আমরা এমন একটি জায়গাতে কেটে দিব, দিয়ে বিভিন্ন দিকে চাপ দিয়ে এই পুজটা আমরা বের করে দিব এবং অ্যান্টিবায়োটিক দেব, তাহলে কিন্তু এটা ভালো হবে। তো এই যে হাঁটু ফোলাটা স্বাভাবিক মনে হলেও এটা কিন্তু স্বাভাবিক না। কোনো কোনো ক্ষেত্রে ঘা হয়ে যায়, এবং এটা যদি বেশি জটিলতা হয়, এই হাঁটু ফোলার কারণে বাছুর কিন্তু অনেক মারা যেতে পারে। এই হাঁটু ফোলা সাধারণত আমাদের দেশে ফ্রিজিয়ান গরুর বাছুরের বেশি হয়। ফ্রিজিয়ান ক্রস যে বাছুরগুলো, এগুলোর বেশি হয়, দেশি বাছুরের খুব একটা হয় না। এছাড়া
অন্যান্য জাতের যে বিদেশি বাছুর ক্রস ব্রিড তাদেরও কিন্তু এই হাঁটু ফোলা হতে পারে। তো হাঁটু ফোলা যদিও একটা স্বাভাবিক ডিজিজ, কিন্তু এটাকে যদি সময় মতো আমরা ব্যবস্থা না নিতে পারি তাহলে এটা কিন্তু একটা ফ্যাটাল ডিজিজ, অর্থাৎ এই বাছুরটি মারাও যেতে পারে। আর কেন মারা যায়, যে বাছুরের যখন পাটা ফুলে যায় তখন বাছুর কিন্তু অনেকটা ফুলে গেলে জয়েন্ট, তাহলে কিন্তু বাছুরটা পা ভাঁজ করতে পারে না। ভাঁজ করতে না পারলে কি হবে, বাছুর কিন্তু দাঁড়ালে শুতে পারে না বা শুলে দাঁড়াতে পারে না। এবং এমনকি এরা জটিলতা হয়ে গেলে এক পায়ের জায়গা দুই পাও ফুলে যেতে পারে। সামনের পা সাধারণত বেশি ফুলে, পিছনের পা কম ফুলে, তো পিছনের পাও কোনো কোনো ক্ষেত্রে ফুলতে দেখা যায়। তো যখন এই জয়েন্টটা অনেক বেশি ফুলে যায় তখন কিন্তু বাছুর দাঁড়াতে পারে না, এবং যখনই দাঁড়াতে পারে না শুয়ে থাকে বেশি সময়, দাঁড় করে দিলাম কিছু সময় থাকলো আবার শুয়ে পড়লো। তো এই অবস্থায় বাছুরের কিন্তু খাওয়া দাওয়া কমে যায়। বাছুর যখন নড়াচড়া করতে পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না, তখন কিন্তু তার রুচি কমে যায় এবং বারবার অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, বাছুর কিন্তু দিন দিন দুর্বল হতে থাকে। আর দুর্বল হতে হতে কিন্তু বাছুর অনেক সময় মারা যায়। আর যদি আমরা খুব হায়ার অ্যান্টিবায়োটিক দেই, 10 থেকে 15 দিন পর্যন্ত দেই, বিভিন্ন রকম চেষ্টা করি, তবে একসময় দেখা যায় যে হাঁটু এমন ফুলে গেছে যে বাছুর ভালো হয়ে গেল, হাঁটুও ভালো হয়ে গেল, কিন্তু হাঁটুর যে মোটা অংশটা অনেক ফুলে গেছে সেই অংশটা কিন্তু আর স্বাভাবিক আকারে আসলো না এবং হাঁটুটা ফিক্সড হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে হাঁটু এটা ভাঁজ করতে পারে না বা সামান্য ভাঁজ করে কোনো রকমে দাঁড়ায়, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে হাঁটু সামান্য ভাঁজ করে হাঁটু থাকে এবং এই হাঁটুটা সারা জীবনের জন্য ছোট হয়ে যায়, খাটো হয়ে যায়। তো এইভাবে পশুর অনেক ক্ষতি হয়, পশুর বৃদ্ধিতে অনেক সমস্যা হয়। এই জন্য এই ন্যাভাল ইল থেকে যে হতে পারে যে জয়েন্ট ইল, এবং বিভিন্ন কারণে যে জয়েন্ট ইল হতে পারে, এটা কিন্তু অবশ্যই একটি খারাপ ডিজিজ। এই ডিজিজটি এখন চিকিৎসা আমরা যদি প্রথম থেকেই নেই, আমরা জানি যে হাঁটু যে ক্যাভিটির মধ্যে পুঁজটা হয়, এটা সাইনোভিয়াল ক্যাভিটি। এই ক্যাভিটির মধ্যে কিন্তু সব অ্যান্টিবায়োটিক যেতে পারে না। সাধারণত পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক কিন্তু এই ক্যাভিটিগুলোতে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের তাহলে কি করতে হবে, আমাদের অবশ্যই এটাকে অ্যান্টিহিস্টামিন দিতেই হবে, এবং অ্যান্টিহিস্টামিনের পাশাপাশি বা অ্যান্টিহিস্টামিন বাদ দিয়ে যদি আমরা স্টেরয়েড দিই, স্টেরয়েড দিলে কিন্তু আমরা এই ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পাই। তো আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার পূর্বে অ্যান্টিহিস্টামিন বা স্টেরয়েড যেটাই দিই, এটা আমরা আমাদের ব্লাড লেভেল মেনটেন করতে হবে 5 থেকে 7 দিন। এরপর আমরা কি করব, যদি খুব ব্যথা থাকে তাহলে আমরা ব্যথার ইনজেকশন 2 দিন বা 3 দিন দিতে পারি। আর পাশাপাশি আমরা দেবো অ্যান্টিবায়োটিক আমরা ফার্স্ট চয়েস করব আমরা বিপিলিন ডিএস, অর্থাৎ অ্যাম্পিসিলিন গ্রুপ। তবে অ্যাম্পিসিলিন থেকেও আমাদের স্টেপটোপেনিসিলিন অনেক বেশি কাজ করে। সেক্ষেত্রে আমরা স্টেপটোপেন দিতে পারি, লং পিএস দিতে পারি, কম্বিসিলিন এলে দিতে পারি। তবে এই জয়েন্টের এই চিকিৎসাটা আমাদের দীর্ঘদিন ধরে করতে হবে এবং কোনো সময় এটাকে গ্যাপ দেওয়া যাবে না। অর্থাৎ আমরা যদি 3 দিন দেওয়ার পর 2 দিন 3 দিন দিলাম না, তাহলে কিন্তু এটা জটিল আকার ধারণ করে। সেক্ষেত্রে আমাদের কিন্তু আরও কষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে ভালোই হয় না। তো সেক্ষেত্রে আমরা যখন এটা শুরু করব, আমরা অবশ্যই এটা 5 থেকে 7 দিন বা 10 দিন কন্টিনিউ করব অ্যান্টিবায়োটিক, এবং এটা সম্পূর্ণরূপে সুস্থ না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিক আমরা স্টপ করব না। তো এইভাবে আমরা জয়েন্ট ইলের চিকিৎসা করব, এবং এইভাবে করলে আমরা অবশ্যই সাকসেসফুল হব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।